হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইআই নিট গুরু। এখানে আমরা বাংলাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন WBJEE, জেইই মেন্স এবং নিট ইউজির প্রিপারেশন খুব ভালোভাবে করে থাকি। তোমরা আমাদের সাথে যুক্ত হও এবং কোনো ভাষার অসুবিধে ছাড়াই সম্পূর্ণ বাংলাতে এখানে আমাদের সাথে প্রিপারেশন করো। আমরা কেমিক্যাল বন্ডিং শুরু করেছি। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ডিং আর পড়েছিলাম কি যে আয়নিক বন্ড কেমন হয়। আজকে সেই আয়নিক বন্ডের সাথেই রিলেটেড আজকে আমরা কি পড়ে নেব, আজকে আমরা পড়ে নেব ল্যাটিস এনার্জি। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। ল্যাটিস এনার্জি তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ল্যাটিস এনার্জিটা কি। ল্যাটিস এনার্জি হচ্ছে আমাদের একটা সলিড কোনো মলিকিউলকে ব্রেক করে অতটাই মানে ধরো 1 মোল সলিড NaCl তাকে ব্রেক করে আমরা গ্যাসিয়াস NaCl তৈরি করব। এটা করার জন্য যে পরিমাণ এনার্জি আমাদেরকে দিতে হবে সেটাই হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই ল্যাটিস এনার্জি বা এনথালপি। ল্যাটিস এনার্জি of an ionic solid is defined as the energy required to completely separate 1 mole of solid ionic compound into gaseous constituents ion। তার মানে কি, যতটা এনার্জি ওটা তৈরি করতে লেগেছে, ধরো Na+ আর Cl- যতটা এনার্জি এই দুটো মিলে NaCl হতে লেগেছে, NaCl এ আমি যদি ততটাই এনার্জি দিয়ে দিই তাহলে ওটাই ভেঙে কি হয়ে যাবে Na+ আর Cl-। যেমন এখানে যদি আমি এক্সাম্পল নিই, Na+ গ্যাস, Cl- গ্যাস, সেখান থেকে তৈরি হয়েছে NaCl সলিড। এটার কিছু একটা এনার্জি লেগেছে ΔH। তাহলে আমরা যখনই উল্টোটা করব তখন আমার ΔH ল্যাটিস কি হয়ে যাবে, সরি, ΔH ল্যাটিস কি হয়ে যাবে অলওয়েজ নেগেটিভ। কারণ এখান থেকে যখন ফর্মেশন হচ্ছে তখন এটা যখন যদি পজিটিভ হয় তাহলে আমি যখন এটাকে ব্রেক করছি Na+ আর Cl- এ তখন আমার যে এনার্জিটা লাগবে ওটা কি হয়ে যাবে, যদি আগে পজিটিভ ছিল তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে। আশা রাখছি বোঝা গেছে যে কতটা এনার্জি একটা মলিকিউলে আমি দিয়ে দিলে ওরা আবার গ্যাসিয়াস স্টেটে ফিরে যাবে। নেক্সট, ফ্যাক্টরস। ফ্যাক্টরস অফ ল্যাটিস এনার্জি। প্রথম ফ্যাক্টর, ল্যাটিস এনার্জি ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমার আয়নিক কনস্টিটিউয়েন্টস গুলো মানে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ যত ছোট হবে, আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কি বলে, F = K Q1 Q2/r²। তাহলে ডিসটেন্স যত কমবে ওদের ফোর্স কি তত বাড়তে থাকবে, আর ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যত বেশি হবে আমাকে বাইরের থেকে তত বেশি এনার্জি প্রয়োগ করতে হবে ওদেরকে ভাঙার জন্য। তাহলে ফার্স্ট ফ্যাক্টর কি, ল্যাটিস এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R। আর কি, আর হচ্ছে আমার ইন্টার আয়নিক ডিসটেন্স। আর কি, ইন্টার আয়নিক ডিসটেন্স মানে কি, আমার ডিসটেন্স বিটুইন R = R+ + R- মানে ক্যাটায়নের রেডিয়াস
প্লাস অ্যানায়নের রেডিয়াস দুটো অ্যাডিশন, সেটা হচ্ছে আমার ইন্টার আয়নিক ডিসটেন্স। নেক্সট ফ্যাক্টর কি? নেক্সট ফ্যাক্টর হচ্ছে আমাদের ইলেকট্রনিক চার্জ। আগে লাস্ট ক্লাসে আমি একদম লাস্ট পয়েন্ট বলেছিলাম যে আয়নিক বন্ড কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করছে ওরা কতটা পরিমাণ বা কতগুলো ইলেকট্রন একে অপরের সাথে ট্রান্সফার করছে। আমি NaCl আর AlCl3 এর एग्जांपल দিয়েছিলাম যে NaCl এ একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে আর AlCl3 তে অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ট্রান্সফার করছে। তো এখানে অ্যালুমিনিয়ামের কাছে কি তিনটে চার্জ হয়ে যাচ্ছে, 3 গুণ চার্জ, তাহলে অ্যাট্রাকশন ফোর্স অনেকটা বেড়ে যাবে। তাহলে এই যে চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত বেশি চার্জ হবে তত আমার কি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বন্ড তত স্ট্রং হবে, আর বন্ড যত স্ট্রং হবে ওদেরকে ব্রেক করতে তত বেশি এনার্জি লাগবে। ঠিক আছে, তাহলে ল্যাটিস এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড প্লাস और জেড মাইনাস। জেড প্লাস আর জেড মাইনাস কি? এটা হচ্ছে চার্জ অন ক্যাটায়ন, আর জেড মাইনাস কি? চার্জ অন অ্যানায়ন। ক্লিয়ার? এবার নেক্সট ফ্যাক্টরে চলে আসি। নেক্সট ফ্যাক্টর হচ্ছে যে ওদের মধ্যে সাইজ অফ ক্যাটায়ন যত ছোট হবে, সাইজ অফ ক্যাটায়ন যত বড় হবে, ওদের মধ্যে আয়নিক ক্যারেক্টার তত বাড়তে থাকবে। ঠিক আছে, ক্যাটায়নের সাইজ বড় হলে ওদের আয়নিক ক্যারেক্টার বাড়বে, আর আয়নিক ক্যারেক্টার বাড়লে ওদেরকে বেশি ল্যাটিস এনার্জি দিতে হবে। এটা আরো ভালোভাবে তোরা সবাই বুঝতে পারবি যখন ফাজান্স রুল পড়াবো, এরপরই পড়াবো। তাহলে এখন শুধু লিখে রাখছি, এটা মনে রাখবি, ওখানে আমি এক্সপ্লেন করব। সাইজ অফ cation is directly proportional to ল্যাটিস এনার্জি। তাহলে একটা एग्जांपल নিচ্ছি NaCl, আরেকটা নিচ্ছি MgCl2। Na+ আর Mg2+, কার সাইজ বড় হবে? তাহলে এটার আমার কি হবে? বেশি হবে। বা এটা আমি এমনিও বলতে পারি যে এখানে Na+ আছে আর এখানে Mg2+ আছে, তো এখানে যেহেতু 2+ আছে, চার্জ বেশি, তো ল্যাটিস এনার্জি বেশি হবে। ক্লিয়ার? এই ফ্যাক্টরটার কোনো প্রয়োজন নেই, লেখা দরকার নেই, আগেরটা থেকেই এক্সপ্লেন হয়ে যাবে, থাক, এটা লেখা দরকার নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যালকুলেশন অফ ল্যাটিস এনার্জি। ক্রিপ প্রসেসে আমরা এটাকে ক্যালকুলেট করি। হেস ল, যারা 11-এ থার্মোডাইনামিক্স অলরেডি পড়েছিস, ওটা খুব ভালোভাবে পড়েছিস, এখানে আমি শর্টে মোটামুটি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে কোন মেথডে এটাকে ফলো করা হয়? ইনডিরেক্ট মেথড। একটা সাইকেল হয় বন্ড হেবার সাইকেল, আর মেথডটার নাম হেসেস ল। ঠিক আছে, হেসেস ল। হেসেস ল কি বলে? হেসেস ল বলে আমি যে কোনো ভাবে কোনো একটা কম্পাউন্ড বানাই, ওর আমি একবারে হচ্ছে আমি সিঙ্গেল স্টেপে একটা কম্পাউন্ড বানাচ্ছি, আরেকবার হয়তো আমি মাল্টি স্টেপে একটা কম্পাউন্ড বানাচ্ছি। সিঙ্গেল স্টেপে ওই সিঙ্গেল একবারে যতটা এনার্জি লাগবে, এখানে মাল্টি স্টেপে প্রত্যেকটা স্টেপের এনার্জি যখন আমি অ্যাড করব তখন সেম হবে। ক্লিয়ার? তাহলে লিখে নি যে সিঙ্গেল স্টেপের এনার্জি আর মাল্টি স্টেপের এনার্জিগুলো আমি যদি অ্যাড করি দুটো ইকুয়াল হবে। The net enthalpy change of a chemical reaction or of any process always remain same whether
the reaction takes place in one step or many step. ওকে, যে একটা স্টেপে রিঅ্যাকশন হোক বা অনেকগুলো স্টেপে রিঅ্যাকশন হোক, সবসময় এনথালপি যে চেঞ্জটা হচ্ছে বা এনার্জির যে এক্সচেঞ্জটা হচ্ছে সেটা সেম থাকে। ঠিক আছে, একটু বুঝে নিই তাহলে বর্ন হেবার সাইকেলটা। NaCl সলিড, ফার্স্টে কি হচ্ছে, এখানে আমার সোডিয়াম সলিড স্টেটে আছে আর হাফ Cl2 আছে, দুটো থেকে আমার তৈরি হচ্ছে NaCl সলিড। তাহলে এখানে ফার্স্ট স্টেপে যে এনথালপি চেঞ্জটা হচ্ছে ওটা কি, এনথালপি অফ ফর্মেশন ΔHF। এবার এটাকে যদি আমি মাল্টি স্টেপে করতে চাই তাহলে ফার্স্টে কি, সোডিয়াম থেকে আমাকে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস করতে হবে, তাহলে এনথালপি অফ ΔH অফ সাবলিমেশন, তাহলে তখন কি তৈরি হয়ে যাবে, সোডিয়াম গ্যাস। এবার সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম আয়ন করতে হবে, তাহলে কি দিতে হবে, আয়নাইজেশন এনথালপি দিতে হবে। নেক্সট আমাকে আয়নাইজেশন এনথালপি দিতে হবে, তাহলে কি তৈরি হবে, সোডিয়াম আয়ন। এবার আমি Cl এর জন্য চলে আসি। Cl এর এখানে কি আছে, হাফ Cl2, Cl2 মানে মলিকিউল, সেটাকে আমাকে আগে কি করতে হবে, অ্যাটম বানাতে হবে, তাহলে অ্যাটমাইজেশন করতে হবে। তাহলে ওর যে Cl যে বন্ডটা আছে ওটাকে আমাকে ব্রেক করতে হবে। আর হাফ মলিকিউল আছে, তার মানে এক মোলে যতটা এনথালপি লাগে তার হাফ দিতে হবে আমাকে, তাহলে হাফ অফ ΔH BE বন্ড এনথালপি। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, Cl হয়ে যাবে, শুধু Cl গ্যাস হয়ে যাবে। এবার Cl গ্যাসে আমাকে ইলেকট্রন ইনপুট করতে হবে, ইলেকট্রন ইনপুট করার জন্য কি করতে হয়, ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে এখানে আমার কি হবে, ইলেকট্রন গেইন এনথালপি, তখন কি হবে, Cl মাইনাস গ্যাস। এবার এই দুটো মিলে কি হচ্ছে, এই দুটো মিলে হচ্ছে ΔH। এই দুটো আমি এখান, এবার দুটোই একই, NaCl সলিডকে আমি যদি হিট দিই এই ΔHLe মানে ল্যাটিস এনার্জি, তাহলে কি ভেঙে এই দুটো হয়ে যাবে। তাহলে এখানেও আমার এনথালপি চেঞ্জ কতটা, এটাই ক্লিয়ার। তাহলে হেস ল কি বলছে, যে এই যে এইটা ΔHF এটাই সবগুলোর সমান। তার মানে আমি যদি এটাকে লিখি, ΔH of formation equals to ΔH sublimation plus ionization enthalpy plus ΔH electron gain enthalpy plus half of ΔH bond energy plus ΔH A। ঠিক আছে, এবার কোয়েশ্চেন কিরকম থাকে, বাকি সব দেওয়া থাকবে, হয়তো এটা ক্যালকুলেট করতে হবে বা এটা ক্যালকুলেট করতে হবে, যে কোনো বাকি সবগুলো দেওয়া থাকবে, যে কোনো একটা ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশন গুলো কোথায় করবি তোরা করেছিস থার্মোডাইনামিক্সে, আবার যখন আমি থার্মোডাইনামিক্স পড়াবো আমি আবার কোয়েশ্চেন করাবো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কিভাবে ক্যালকুলেট করতে হয়। আরেকবার রিপিট করে দিই, যে হেস ল কি বলে, যে এনথালপি চেঞ্জ আমি মাল্টিপল স্টেপ দিয়ে যাই বা সিঙ্গেল স্টেপ দিয়ে যাই। এখানে সিঙ্গেল স্টেপে চেঞ্জ কত ছিল, ΔHF, আর মাল্টিপল স্টেপে এটা 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 সবগুলো ছিল, তো সবগুলো মিলিয়ে এটারই সমান হবে। আশা রাখছি বোঝা গেছে সবার। নেক্সট স্টেপে চলে আসি, যে আয়নিক কম্পাউন্ডের ফিজিক্যাল স্টেট কি হয়। সলিউবিলিটি, বয়লিং পয়েন্ট, আয়নিক রিঅ্যাকশন কিরকম হয়।
কি ফিজিক্যাল প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস। ফার্স্ট হচ্ছে নাম্বার 1 ফিজিক্যাল স্টেট। কি মনে হয় ফিজিক্যাল স্টেট কেমন হবে? NaCl কেমন দেখতে হয়? NaCl কেমন দেখতে হয়? NaCl মানে টেবল সল্ট, কেমন দেখতে হয়? ক্রিস্টালাইন। তাহলে ফিজিক্যাল স্টেট কি হবে? ক্রিস্টালাইন, hard, brittle in nature. Next, electrical conductivity থাকবে কি থাকবে না? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে ওর আয়নিক স্টেটের উপর, যে আমার যেভাবে আছে সেখানে আয়ন প্রেজেন্ট আছে কিনা। সলিড স্টেটে কোনো আয়ন প্রেজেন্ট থাকে না আয়নিক কম্পাউন্ড হলেও, তাহলে সলিড স্টেটে তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকবে না। ফিউজ স্টেটে কিছু আয়নিক কন্ডাক্টিভিটি থাকবে, আর অ্যাকুয়াস স্টেটে পুরো আয়নগুলো ফ্রি হয়ে যায়, তখন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ভালোভাবে থাকবে। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হবে? অ্যাকুয়াস স্টেট, তারপরে হবে ফিউজ স্টেট, আর সবচেয়ে কম কি? সলিড স্টেট। সলিড স্টেটে থাকেই না, কারণ সলিড স্টেটে তো সব কোনো ফ্রি আয়ন নেই, ঠিক আছে? সলিড স্টেটে নো ফ্রি আয়ন, তাহলে কন্ডাক্টিভিটি হবে না। নেক্সট পয়েন্টে চলে আসি, আয়নিক রিঅ্যাকশন। কোভ্যালেন্ট কম্পাউন্ডের তুলনায় আয়নিক কম্পাউন্ড অনেক ফাস্ট রিঅ্যাকশন করে, ফাস্ট রিঅ্যাকশন দেন কোভ্যালেন্ট কম্পাউন্ড। Fourth point, solubility. Solubility. আয়নিক কম্পাউন্ড মানে এখানে কি একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট আর একটা ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট আছে। তার মানে সহজ কথায় কি, এরা পোলার। আর আমরা একদম 11 শুরু থেকেই পড়ে এসেছি সবাই যে লাইক ডিসলভস লাইক, মানে পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে ডিসলভ হবে। তাহলে পোলার সলভেন্ট আমরা কি জানি? H2O, HF, এগুলো। তাহলে এগুলোতে কি হবে? ইজিলি ডিসলভ হয়ে যাবে। একটা কন্ডিশন, মেইনলি আমি ওয়াটারের ক্ষেত্রে বলছি, একটা কন্ডিশন, কখন এরা ডিসলভ হবে আর কখন ডিসলভ হবে না। যদি ওয়াটার আমার যে আয়নিক বন্ডটা আছে, আয়নিক বন্ডটাকে ব্রেক করার জন্য কি লাগবে? ল্যাটিস এনার্জি। ওই ল্যাটিস এনার্জির চেয়ে বেশি এনার্জি যদি আমার ওয়াটার, যে ওয়াটারটাতে আমি ডিসলভ করতে চাইছি, সে যদি ওই ল্যাটিস এনার্জির চেয়ে বেশি এনার্জি প্রোভাইড করতে পারছে, তাহলে ডিসলভ হবে, নয়তো ডিসলভ হবে না। ওয়াটারে কিভাবে সলিউবল হবে? যদি হাইড্রেশন, ওয়াটার যে এনার্জিটা দিচ্ছে ওটা হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি is more than ল্যাটিস এনার্জি, তখন ডিসলভ হবে, দেন সলিউবল। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে হাইড্রেশন এনথালপির কাজ। এবার ল্যাটিস এনার্জি কার বেশি হয়? ল্যাটিস এনার্জি বেশি হয় যারা ছোট ক্যাটায়ন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, ল্যাটিস এনার্জি কার বেশি হয়? যারা ছোট। তাহলে এখানে যদি আমি জিজ্ঞেস করি যে হাইড্রেশন এনথালপি, যে রিকোয়ারমেন্ট অফ হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনার্জি और এনথালপি কার বেশি হবে? LiCl
NaCl, KCl কার বেশি হবে? যত আমি এদিক থেকে এদিকে যাচ্ছি আমার কি হচ্ছে, ক্যাটায়ন সাইজ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ক্যাটায়নের সাইজ বেড়ে যাওয়া মানে কি, আমার ল্যাটিস এনার্জি কমে যাচ্ছে। আর ল্যাটিস এনার্জি কমে যাচ্ছে মানে যত আমি ডান দিক থেকে বাম দিকে যাব আমার রিকোয়ারমেন্ট অফ হাইড্রেশন এনথালপিটাও, হাইড্রেশন এনার্জিটাও কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি হাইড্রেশন এনার্জি কার লাগবে? ঠিক আছে, এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আসে যে এরা অ্যাকোয়া স্টেটে তাহলে কিভাবে থাকবে। খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝবো এটা। অ্যাকোয়া স্টেটে কিভাবে থাকবে? অ্যাকোয়া স্টেটে কি হবে, আয়ন আয়ন হিসেবে ভেঙে যাবে, Li প্লাস Na প্লাস K প্লাস আয়ন হিসেবে ভেঙে গেছে। এবার প্রত্যেকের কাছেই +1 চার্জ আছে, ঠিক আছে, কিন্তু লিথিয়ামের কি সাইজ অনেক ছোট, সোডিয়ামের তার চেয়ে একটু বড়, পটাশিয়ামের তার চেয়ে আরেকটু বড়। তাহলে সারফেস চার্জ ডেনসিটি কার বেশি আছে? সারফেস এরিয়া সবচেয়ে কম কার? লিথিয়াম সবচেয়ে ছোট। তাহলে এক ছোট একটা এরিয়ার মধ্যে 1 যাই ইউনিট ধরি +1 চার্জ ছড়িয়ে আছে, আর একটা বড় এরিয়ার মধ্যে +1 চার্জ ছড়িয়ে আছে। তাহলে সারফেস চার্জ ডেনসিটি কার বেশি? অবশ্যই লিথিয়ামের, কারণ লিথিয়াম ছোট, +1 চার্জই ওখানে ছড়িয়ে আছে, আর পটাশিয়াম অনেক বড়, সেখানে +1 চার্জ ছড়িয়ে আছে। তাহলে যখন এরা ওয়াটারের মধ্যে থাকবে, যেহেতু এর সারফেস চার্জ ডেনসিটি অনেক কম, লিথিয়ামের যেহেতু সারফেস চার্জ ডেনসিটি অনেক বেশি, এর যখন আমি দেখব যে হাইড্রেটেড সাইজ কি হবে, হাইড্রেটেড সাইজ যদি আমি দেখি লিথিয়াম প্লাসের সবচেয়ে বেশি, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে K প্লাস। কেন হাইড্রেটেড চার্জ লিথিয়ামের সবচেয়ে বেশি হচ্ছে? লিথিয়ামের সারফেস চার্জ ডেনসিটি অনেক বেশি, তাহলে অনেকগুলো ওয়াটার মলিকিউল ওর কাছে আসবে, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, কারণ চার্জ অনেক বেশি, তো অনেক বড়, তাহলে দিয়ে সব মিলিয়ে কি অনেক বাল্কি হয়ে যাবে। আর এটা তার চেয়ে কম, এটা তার চেয়ে কম, কারণ সারফেস চার্জ ডেনসিটি কম। এবার হাইড্রেটেড সাইজ যদি লিথিয়ামের সবচেয়ে বেশি হয়, তাহলে এখানে নেক্সট কোয়েশ্চেন আমি যদি বলি, মোবিলিটি কার বেশি? যে বড় হবে সে চটপট ছোটাছুটি করতে পারবে, না যে ছোট হবে সে চটপট ছোটাছুটি করতে পারবে? অবভিয়াসলি যে ছোট হবে সে চটপট ছোটাছুটি করতে পারবে। এখানে হাইড্রেটেড মোবিলিটি ইন অ্যাকোয়া স্টেট, অ্যাকোয়া স্টেটে সবচেয়ে ছোট কে এই তিনটের মধ্যে? পটাশিয়াম, কারণ পটাশিয়ামের কি সারফেস চার্জ ডেনসিটি কম ছিল, সারফেস চার্জ ডেনসিটি কম ছিল, তাই কম ওয়াটার ওকে ঘিরে রেখেছে। তাহলে মোবিলিটি সবচেয়ে ভালো হবে পটাশিয়ামের, তারপরে সোডিয়ামের, সবচেয়ে কম হবে কার? লিথিয়ামের, কারণ লিথিয়াম তো অনেককে দিয়ে ঘিরে আছে, অনেক বাল্কি হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, কারো বুঝতে না পারলে আবার এই পোর্শনের ভিডিওটা দেখ, কারণ খুব এটা ইলেকট্রোকেমিস্ট্রিতে কাজে লাগবে, পরে সমস্ত জায়গায় এটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ল্যাটিস এনার্জি আর ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড আমাদের কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা শুরু করব ফাজান শুরু। ওকে, থ্যাংক ইউ।